এই ভিডিওতে যেমনটা তোমরা থাম্বনেইলে দেখলে, অর্থাৎ ক্লাস 10-এর আগস্ট 2021-এর অ্যাক্টিভিটি টাস্ক যেটা তোমরা পেয়ে গেছো বা কিছু কিছু স্টুডেন্ট পেতে চলেছো, সেখানকার ম্যাথামেটিক্স সাবজেক্টের প্রত্যেকটা কোয়েশ্চেন ডিটেলসে আলোচনা করে সলভ করে দেওয়া হয়েছে। এমসিকিউ, সত্য মিথ্যা, এই কোয়েশ্চেনগুলো তোমরা শুধুমাত্র অ্যান্সার লিখলেও যদিও চলে, কিন্তু ক্লাস 10-এর ক্ষেত্রে যেহেতু তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা আছে, আর ইনকেস করোনা কন্ডিশনের জন্য যদি সেই পরীক্ষা না হয়, তাহলে এই অ্যাক্টিভিটি টাস্কগুলোর গুরুত্ব খুবই বেশি। তাই তোমরা চেষ্টা করবে সম্পূর্ণ ডিটেলসে সলভ করে যত ভালোভাবে সম্ভব হয় সেইভাবে অ্যান্সার লিখে সেটা স্কুলে জমা দেওয়ার। আর তোমাদের প্রত্যেকটা সমাধানের শেষে স্ক্রিনশট নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, তোমরা চাইলে সেখান থেকে স্ক্রিনশটও নিতে পারো। ফার্স্ট কোয়েশ্চেন বলেছে এক্স ভ্যারাইজেস ওয়াই এবং 5x ইকুয়ালস টু 3y হলে ভেদ ধ্রুবকের মান হবে এই অপশানগুলোর মধ্যে কোনটা? তো ফার্স্টে আমাদের যেটা বলে দিয়েছে এখানে, ভেদ ধ্রুবকের সম্পর্কটা এক্স আর ওয়াই সমানুপাতে আছে, অর্থাৎ এক্স ভ্যারাইজেস ওয়াই। তো আমরা এখানে একটা ভেদ ধ্রুবক নিয়ে এই সমানুপাতের সম্পর্কটা একটা সমীকরণে পরিণত করতে পারি। তাহলে কে একটা অশূন্য ভেদ ধ্রুবক নিলে আমরা পাচ্ছি এক্স ইকুয়ালস টু কে ওয়াই। এই সমীকরণে এক্সের প্রাপ্ত এই মানটাকে আমরা ব্যবহার করব আমাদের আরেকটা যে মান দিয়ে দেওয়া আছে এখানে 5x ইকুয়ালস টু 3y। এখানে আমাদের প্রশ্নে বলে দিয়েছে 5x ইকুয়ালস টু 3y, আর এক্সের একটা ভেদ ধ্রুবক রিলেটেড মান আমরা পেয়েছি কে ওয়াই। এক্সে যে সে মানটা পুট করলে আমরা পাচ্ছি 5 ইন্টু কে ওয়াই ইকুয়ালস টু 3y, অর্থাৎ 5ky ইকুয়ালস টু 3y, যেখানে কে হচ্ছে এখানে 5kটা ওয়াইয়ের সাথে 5yটা কে এর সাথে মাল্টিপ্লাই ছিল, ডান পক্ষে এলে ডিভাইডেড হয়ে যাবে, তাহলে 3y ডিভাইডেড বাই 5y। তো এখানে y ক্যান্সেল হলে কে অর্থাৎ অশূন্য ভেদ ধ্রুবকের আমরা সিম্পল একটা মান পাচ্ছি 3/5, যেটা আমাদের অপশানে আছে বিতে, সরি অপশান ডিতে। তাহলে আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান ডি। কেউ স্ক্রিনশট নিতে চাইলে এই হচ্ছে অঙ্কটা। সেকেন্ড কোয়েশ্চেন বলছে অমল 5,000 টাকা 9 মাসের জন্য এবং ফতিমা 6,000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লাভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে তা জানতে চেয়েছে। এখানে আমাদের 4টে অপশান দেওয়া আছে। এখানে খেয়াল রাখতে হবে টাকার পরিমাণটা তো দুজনের আলাদা হতেই পারে, কিন্তু সময়ের পরিমাণটাও আলাদা। একজনের ক্ষেত্রে অর্থাৎ অমলের ক্ষেত্রে 9 মাস আর ফতিমার ক্ষেত্রে 5 মাস। সুতরাং এটা মিশ্র অংশীদারি কারবার। আর আমরা মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে জানি যে প্রাপ্ত লাভ্যাংশ বা বন্টন হওয়া ক্ষতির পরিমাণটা সবসময় মূলধনের অনুপাতে হয় না। সেক্ষেত্রে আমাদের মূলধনের সাথে যে সময়ে সেই মূলধনটা নিয়োজিত ছিল তার গুণফল দ্বারা প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত বের করতে হয়। তো আমরা এখানে তাই করেছি। অমল আর ফতিমার মধ্যে বণ্টিত হওয়া লাভ্যাংশের অনুপাতটা কী হচ্ছে, এখানে হচ্ছে তাদের মূলধন 5,000 টাকা যেমন অমলের, আর সময় হচ্ছে 9 মাস, ঠিক তেমনই 6,000 টাকা ফতিমার এবং তার সময় হচ্ছে 5 মাস। এই দুটো গুণ হয়েছে যেমনটা মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে হয়ে থাকে। সেখান থেকে আমরা খুব সহজে অনুপাতটা পেয়ে যাচ্ছি 3:2, যেটা আছে আমাদের অপশন নাম্বার এতে। তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের অপশন নাম্বার এ। কেউ স্ক্রিনশট নিতে চাইলে এই হচ্ছে কোয়েশ্চেনটার সলিউশন। নেক্সট হচ্ছে থার্ড নাম্বার, বলছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে। তাহলে এখানে ও কেন্দ্রীয় বৃত্ত অর্থাৎ বৃত্তটার কেন্দ্র ও, তার বাইরে একটা বিন্দু আছে পি, সেখান থেকে ওই বৃত্তের ওপর একটা স্পর্শক অঙ্কন করা হয়েছে, যে স্পর্শকটা বৃত্তটাকে কিউ বিন্দুতে স্পর্শ করে। আর এখানে আমাদের ইনফরমেশন দেওয়া আছে ও কিউ হচ্ছে 9 সেন্টিমিটার, পিও হচ্ছে 15 সেন্টিমিটার হলে পি কিউ এর দৈর্ঘ্য কত? তো স্পর্শকের একটা থিওরামে আমরা পড়েছি যে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হয়। এই ছবিটা যদি আমরা নতুন করে দেখাতে চাই, তাহলে এটা যদি আমাদের বৃত্ত হয়ে থাকে, সাপোজ এটা আমাদের বৃত্ত, তাহলে এই যে বহিস্থ বিন্দু থেকে এই বৃত্তের উপর যে স্পর্শকটা আমাদের হবে, সাপোজ এটা হলো আমাদের স্পর্শক, তাহলে সেক্ষেত্রে এই যে স্পর্শ বিন্দু আর এই যে ব্যাসার্ধ, এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধটা এই স্পর্শকের উপর লম্ব হয়। তো এই ক্ষেত্রেও তাই হয়েছে, আমরা ছবিটা এমনটা এঁকেছি। ওরা বলেছে স্পর্শকটা হচ্ছে পি কিউ, অর্থাৎ কিউ বিন্দুটা বৃত্তটাকে, স্পর্শকটা কিউ বিন্দুতে বৃত্তটাকে স্পর্শ করেছে। আর ও কিউ এর দৈর্ঘ্য বলা হয়েছে 9 সেন্টিমিটার, ওপি বলা হয়েছে 15 সেন্টিমিটার। যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, সুতরাং সেই হিসেবে এটা সমকোণী ত্রিভুজ যদি মনে করা যায়,
পিও হচ্ছে আমার অতিভুজ, ও কিউ হচ্ছে লম্ব এবং পি কিউ হচ্ছে ভূমি। তাহলে ভূমিটা বের করার ফর্মুলা আমরা জানি, পিথাগোরাসের ফর্মুলা এর আগে তোমরা শিখেছো যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভূমি ইকুয়ালস টু রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার হয়। তো এক্ষেত্রে অতিভুজ আমাদের পি কিউ আর পিও স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার করে এখানে নির্ণয় করা হয়েছে। কিন্তু তার আগে এই জিনিসগুলো লিখতে হবে যে কেন এই কোণটা 90 ডিগ্রি, কারণ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়। দ্বিতীয়ত লিখতে হবে ও কিউ লম্ব পি কিউ, সেই কারণেই যেহেতু স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়, সেই দরুন এই ত্রিভুজটা হয়ে যাচ্ছে সমকোণী ত্রিভুজ, এবং সেখান থেকেই পাওয়া যাচ্ছে সমকোণী ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রে পি কিউ ইকুয়ালস টু এমনটা। এই লাল এই পোর্শনটা তোমাদের করার প্রয়োজন নেই। প্রশ্নে যদি কখনো জানতে চাইতো যে পি কিউ এর দৈর্ঘ্যটা কত, এখানে পি কিউ এর দৈর্ঘ্য জানতে চাইলে অপশানগুলো এই জাতীয়তে দেওয়া আছে, অর্থাৎ 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার এই জাতীয়তে। সেই জন্য এখানেই তোমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছ অপশান বি। আর যদি আমাদের সঠিক নির্ণয় করতে হতো তাহলে আমাদের এইভাবে সলভ করে অ্যান্সার 12 আনতে হতো, কিন্তু এক্ষেত্রে সেটা করার প্রয়োজন পড়ছে না, এখানেই আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। কেউ স্ক্রিনশট নিতে চাইলে এই হচ্ছে তোমাদের সলিউশন। নেক্সট হচ্ছে 4 নাম্বার, বলেছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16 হলে তাদের আয়তনের অনুপাত হবে নিচের অপশানগুলোর মধ্যে কোনটা? দুটো নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে। তো আমরা ফার্স্টে কী করব, এই কোয়েশ্চেনটাই নিরেট গোলক দুটোর ব্যাসার্ধ ফার্স্টে ধরে নেব, কারণ ব্যাসার্ধ থেকেই বক্রতল পাওয়া যাবে, বাকি তো 4 পাই। তো গোলক দুটোর ব্যাসার্ধ যথাক্রমে R1 এবং R2 একক, তাহলে তাদের বক্রতলের ক্ষেত্রফল, আমরা গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা জানি 4 পাই R স্কোয়ার, অর্থাৎ ব্যাসার্ধ স্কোয়ার হয়। তো প্রথম গোলকের ক্ষেত্রে 4 পাই R1 স্কোয়ার, দ্বিতীয় গোলকের ক্ষেত্রে 4 পাই R2 স্কোয়ার, এমনটা। এবার তাহলে প্রশ্ন অনুসারে আমাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতের সাথে প্রশ্নের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কম্পেয়ার করা হলো। এটা অনুপাত থেকে ভগ্নাংশের আকারে করলে বাই আকারে আমরা এমনটা পাচ্ছি। তারপর নেক্সট এখানে 4 পাই যদি ক্যান্সেল হয় তাহলে থাকছে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার ইকুয়ালস টু 25/16। এবার উভয় পক্ষ যদি বর্গমূল করা হয় তাহলে এখানে পাওয়া যাচ্ছে R1 বাই R2 ইকুয়ালস টু 25-এর স্কোয়ার রুট হচ্ছে 5 আর 16-এর 4। তারপর উভয় পক্ষকে ঘন করব। ঘন কেন করব? কারণ আমাদের আয়তনের অনুপাতের প্রয়োজন আছে, আর আয়তনের অনুপাতে আমাদের R1 বাই R2 তার হোল কিউবের প্রয়োজন আছে। তাই উভয় পক্ষ ঘন করলে এখানে পাচ্ছি R1 এর কিউব বাই R2 এর কিউব ইকুয়ালস টু 5 এর কিউব বাই 4 এর কিউব। নেক্সটে আয়তন কমপ্লিট হওয়ার জন্য আমাদের এখানে 4/3 পাইয়ের প্রয়োজন উভয় ক্ষেত্রে, তাই লব ও হরকে 4/3 পাই দিয়ে আমরা গুণ করেছি। যেহেতু 4/3 পাই নন জিরো একটা টার্ম, তো লব ও হরকে আমরা ইকুয়াল টার্ম দিয়ে মাল্টিপ্লাই করতেই পারি। আর এখানে 5 এর কিউব হচ্ছে 125, 4 এর কিউব হচ্ছে 64। তাহলে 4/3 পাই আর কিউব প্রথম গোলকের আয়তনের পরিমাপ, আর 4/3 পাই R2 এর কিউব দ্বিতীয় গোলকের আয়তনের পরিমাপ। তাহলে এই দুটোর আয়তনের অনুপাত আমাদের দাঁড়াচ্ছে 125:64, যেটা আছে আমাদের অপশন নাম্বার ডিতে। কেউ স্ক্রিনশট নিতে চাইলে কোয়েশ্চেনটার অ্যান্সারের ফার্স্ট পার্ট হচ্ছে এটা, আর সেকেন্ড পার্ট হচ্ছে এতটা। নেক্সট হচ্ছে 2 নাম্বার, ট্রু ফলস, সত্য মিথ্যা। ফার্স্ট কোয়েশ্চেনটা বলেছে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে 2 পাই রেডিয়ান। যদি আমরা দেখি একটা ঘড়ির ক্ষেত্রে মিনিটের কাঁটাটা কিভাবে আবর্তন করছে, সাপোজ এটা একটা ঘড়ি, তাহলে মিনিটের কাঁটা যখন 1টা বাজে তখন 12-র কাছে থাকে, ঠিক তার 1 ঘন্টা পর যখন 2টো বাজে তখন মিনিটের কাঁটাটা একটা পুরো আবর্তন কমপ্লিট করে আবার 12-র কাছে আসে। সুতরাং 1 ঘন্টায় মিনিটের কাঁটার আবর্তন কতক্ষণ হয়, কতটা হয়? একটা কমপ্লিট আবর্তন। আর একটা পূর্ণ আবর্তন হয় 360 ডিগ্রি যদি আমি ষষ্ঠিক মানে বলি, আর বৃত্তীয় মানে বলতে হলে সেটা হচ্ছে 2 পাই রেডিয়ান। তোমরা এখানে লাইনটা এমনটা লিখবে, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় একবার পূর্ণ আবর্তন সম্পন্ন করে, অর্থাৎ 360 ডিগ্রি বা 2 পাই রেডিয়ান আবর্তন করে। তাহলে এই স্টেটমেন্টেও আমাদের তাই বলা হয়েছে, তাহলে এই বিবৃতিটি সত্য। নেক্সট হচ্ছে সেকেন্ড নাম্বার, বলছে এই ত্রিভুজ ABC এর BC বাহুর ওপর D এমন একটি বিন্দু যে AD লম্ব BC। সুতরাং ABC এটা হচ্ছে সদৃশ্য চিহ্ন ত্রিভুজ CAD হবে।
তোমাদের একটা থিওরাম আছে সদৃশ্যতাতে একটাই মাত্র থিওরাম আছে সদৃশ্যতা লেসন যদি তোমরা দেখে থাকো, সেখানে বলা হয় কোনো সমকোণী ত্রিভুজের, অর্থাৎ এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় যার এই কোণটা সমকোণ, কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর যদি লম্ব অঙ্কন করা হয়, তাহলে সেক্ষেত্রে অর্থাৎ এটা যদি আমি একটা সমকোণী ত্রিভুজ ভাবি বিএসি, তার সমকৌণিক বিন্দু হচ্ছে এটা, সেখান থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই যে লম্বটা হলো লম্বর উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় পরস্পর সদৃশ। উভয় পার্শ্বস্থিত বলতে এই পাশে একটা ত্রিভুজ থাকছে ত্রিভুজ এবিডি, আর অন্য পাশে আরেকটা ত্রিভুজ থাকছে ত্রিভুজ এসিডি। এরা দুজন পরস্পর সদৃশ এবং এরা দুজন প্রত্যেকেই মূল ত্রিভুজের সাথেও সদৃশ। মূল ত্রিভুজ বলতে ত্রিভুজ এবিসি। তাহলে ত্রিভুজ এবিসির সাথে এ সদৃশ, ত্রিভুজ এবিসির সাথে এ সদৃশ, এবং এরা দুজন পরস্পর নিজেরাও সদৃশ। তোমাদের এই জিনিসটা লিখতে হবে না, আমি প্রপার জিনিসটা আলোচনা করেছি এখানে। এই ব্ল্যাক কালিতে যেগুলো লেখা আছে হুবহু এমনটাই অ্যান্সারে আলোচনা করতে হবে। কেমনটা? এই যে এই ছবিটা আঁকবে আর এখানে এইভাবে লিখবে। আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় প্রত্যেকে সদৃশ এবং তারা প্রত্যেকে মূল ত্রিভুজের সাথে সদৃশ, যেটা আমাদের থিওরেমে বলেছে। আর যেহেতু এরা দুজনেই মূল ত্রিভুজের সাথে সদৃশ, সুতরাং ত্রিভুজ এবিডিও ত্রিভুজ এবিসির সাথে সদৃশ, আবার ত্রিভুজ এসিডিও ত্রিভুজ এবিসির সাথে সদৃশ। তাহলে এই স্টেটমেন্টটা সত্য, কারণ আমাদের এখানে বলা হয়েছে ত্রিভুজ এসিডি, যেটা অর্থাৎ সিএডি বা এসিডি, এই ত্রিভুজটা মূল ত্রিভুজের সাথে সদৃশ। কেউ স্ক্রিনশট নিতে চাইলে এই হচ্ছে তোমাদের সলিউশন। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3, বলেছে একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, উচ্চতা, তির্যক উচ্চতা সর্বদা সমকোণী ত্রিভুজের বাহুত্রয় হয়। অর্থাৎ সমকোণী ত্রিভুজের 3টে বাহু হয়। একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, উচ্চতা আর তির্যক উচ্চতা। তোমরা যদি এই ছবিটার দিকে দেখো, এই ছবিটার ক্ষেত্রে এটা হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কুর লম্ব উচ্চতা বা শুধু উচ্চতা যেটাকে বলা হয়। এটা হচ্ছে তার ভূমির ব্যাসার্ধ, আর এটা হচ্ছে তির্যক উচ্চতা। আমরা জানি যে লম্ব বৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে তার তির্যক উচ্চতা সমান সমান কী হয়, তার লম্ব উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধ স্কোয়ার, যদি তির্যক উচ্চতা স্কোয়ারটা আমরা নির্ণয় করতে চাই। আর সমকোণী ত্রিভুজের তোমরা যদি পিথাগোরাসের বিপরীত উপপাদ্য কেউ করে থাকো তাহলে জানবে, সেক্ষেত্রে বলা হয় কোনো ত্রিভুজের বৃহত্তম বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে বৃহত্তম বাহুর বিপরীত কোণটা সমকোণ হয়। অর্থাৎ বৃহত্তম বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ বৃহত্তম বাহুর স্কোয়ার সমান সমান অপর দুই বাহুর স্কোয়ারের সমষ্টি যদি হয়, যেমনটা এই ক্ষেত্রে হচ্ছে, এক্ষেত্রে আমাদের বৃহত্তম বাহু হচ্ছে তির্যক উচ্চতা, তার স্কোয়ার সমান সমান অপর দুই বাহু অর্থাৎ উচ্চতা আর ব্যাসার্ধ, তাদের স্কোয়ারের সমষ্টি হচ্ছে। সুতরাং পিথাগোরাসের বিপরীত উপপাদ্য অ্যাকর্ডিং এই ক্ষেত্রে তির্যক উচ্চতার অপোজিটে যে কোণটা আছে অর্থাৎ এই কোণটা হবে 90 ডিগ্রি। সুতরাং সমকোণী ত্রিভুজের যেমনটা এখানে লেখা হয়েছে ত্রিভুজের মতো, এক্ষেত্রেও তির্যক উচ্চতা হচ্ছে বৃহত্তম বাহু এবং উচ্চতা ও ব্যাসার্ধের সংলগ্ন কোণ 90 ডিগ্রি। আর প্রশ্নে বলা হয়েছিল যে এটা একটা সমকোণী ত্রিভুজের বাহুত্রয় হবে। যদি এই ত্রিভুজটার একটা কোণ 90 ডিগ্রি হয় তাহলে নিশ্চয়ই এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে যে স্টেটমেন্টটা এটা বলা হয়েছে স্টেটমেন্টটা সম্পূর্ণ সত্যি। কেউ যদি স্ক্রিনশট নিতে চাও তাহলে এই হচ্ছে তোমাদের ফার্স্ট পার্ট, আর এই হচ্ছে তোমাদের লাস্ট পার্ট। নেক্সট হচ্ছে 4 নাম্বার, বলছে শুভেন্দু, নৌশদ যথাক্রমে 1500 টাকা ও 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা। এই স্টেটমেন্টটা সত্য না মিথ্যা আমাদের বের করতে হবে। তো দুজনে সমান সময়ের জন্য অর্থাৎ 1 বছরের জন্য ব্যবসায় টাকাটা নিয়োজিত করে, যার অর্থ দাঁড়াচ্ছে এই যে এটা একটা সরল অংশীদারি কারবার। অর্থাৎ এক্ষেত্রে তাদের মূলধনের অনুপাতই হবে প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত বা দেওয়া ক্ষতির অনুপাত, যেটা এখানে আছে আমাদের। তাহলে এদের মূলধনের অনুপাতটা ফার্স্টে বের করা যাক। তাই করা হয়েছে। শুভেন্দু ও নৌশদের মূলধনের অনুপাতটা হচ্ছে এমনটা 3:2। তাহলে তাদের ক্ষতির পরিমাণের অনুপাতও 3:2 হবে। এবার এখানে আমরা আনুপাতিক সমষ্টি বের করে নিচ্ছি তাদের ক্ষতির পরিমাণের। আনুপাতিক সমষ্টিটা হচ্ছে 5, তারপর আনুপাতিক ভাগাড় করলে খুব সহজেই
শুভেন্দুর ক্ষতির পরিমাণটা বের করা যাচ্ছে। কেউ যদি স্ক্রিনশট নিতে চাও, এখানে তোমরা অ্যান্সার দেখছো 45 আছে, তাহলে 45 আমাদের অ্যান্সার, সঠিক অ্যান্সার, কিন্তু প্রশ্নে অ্যান্সারটা বলা হয়েছে 30, সুতরাং স্টেটমেন্টটা মিথ্যা। কেউ স্ক্রিনশট নিতে চাইলে এই হচ্ছে তোমাদের সলিউশনের ফার্স্ট পার্ট। আর এই হচ্ছে সেকেন্ড পার্ট। নেক্সট হচ্ছে 3-এর ফার্স্ট নাম্বারটা। কোয়েশ্চেনটা বলেছে একটা বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে π/16 পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে আমাদের বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য জানতে চেয়েছে, আর বৃত্তচাপের পরিমাণ আর বৃত্তের চাপের দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণটা বলে দিয়েছে। তো আমরা এটা তোমাদের এক্সারসাইজ 20-র অঙ্ক, বুঝতে পারছো। 20 বইয়ে অঙ্কটা নেই, তবে এই টাইপের অঙ্ক এক্সারসাইজ 20-তে অর্থাৎ কোণের পরিমাপে আলোচনা করা হয়েছে। সেক্ষেত্রে তোমরা একটা ফর্মুলা পড়ে থাকবে যে বৃত্তকলার ক্ষেত্রে কি হয়। বৃত্তকলার ক্ষেত্রে এই বৃত্তকলার যে বৃত্তচাপটা হয়, অর্থাৎ এটাকে আমরা এস ধরে থাকি, কেন্দ্রে উৎপন্ন কোণটাকে থিটা, এবং ব্যাসার্ধ অ্যাজ ইউজুয়াল আর ফর রেডিয়াস, তো আর ধরে থাকি। সেই হিসেবে আমাদের একটা ফর্মুলা হয় এস ইকুয়ালস টু আর থিটা। তো এটাকে সঠিকভাবে যদি কথায় লিখতে চাই, তাহলে যেভাবে লিখতে হবে সেইভাবে এই অ্যান্সারে আলোচনা করা হয়েছে, তোমরা দেখবে। ছবিটা হচ্ছে এমনটা। আর আমরা কি জানি? আমরা জানি বৃত্তকলার ক্ষেত্রে বৃত্তচাপের দৈর্ঘ্য অর্থাৎ এস যেটা, সেটা সমান সমান ব্যাসার্ধ ইন্টু বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণের বৃত্তীয় মান। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে 5.5, ব্যাসার্ধ আর কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 5/16। সেই ধরুন ব্যাসার্ধ কী পাচ্ছি, ব্যাসার্ধ যদি আমরা নির্ণয় করতে চাই, π/16টা অপর পক্ষে গেলে 16/π হবে, এবং পায়ের ভ্যালু আমরা জানি 22/7। সেই হিসেবে যদি পায়ের ভ্যালু এখানে বসানো যায়, তবে কাটাকাটি করে অ্যান্সারটা এমন আসছে 28। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 28। তোমরা আশা করি বুঝতে পারলে। কারো যদি স্ক্রিনশট নেওয়ার ইচ্ছে থাকে, তাহলে এই হচ্ছে তোমাদের ফার্স্ট পার্ট। আর এই হচ্ছে সেকেন্ড পার্ট। নেক্সট হচ্ছে 2 নম্বর, বলছে একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি, আয়তন 100 পাই ঘন সেমি হলে শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করো। তাহলে শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এখানে কোয়েশ্চেনে জানতে চেয়েছে। তো সবার ফার্স্টে আমরা শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্যটা ধরে নেব। ধরি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি, আর শঙ্কুর আয়তনের ফর্মুলা আমরা জানি 1/3 পাই r²h, যদি r ব্যাসার্ধ আর h লম্ব উচ্চতা হয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে আমার এখানে আয়তন হবে 1/3 পাই r², কারণ rকে আমি ব্যাসার্ধ ধরলাম, আর উচ্চতা বলা হয়েছে 12, সুতরাং 12। এখানে 3 দিয়ে 12কে কাটলে আমরা পাচ্ছি 4 পাই r², এই শঙ্কুটার আয়তন। অর্থাৎ আমাদের ধরা টার্মের ভিত্তিতে শঙ্কুর আয়তন 4 পাই r²। আর কোয়েশ্চেনে বলে দিয়েছে শঙ্কুটার আয়তন 100 পাই। প্রশ্ন অনুসারে টার্ম দুটো কম্পেয়ার করলে আমরা এখানে পাচ্ছি, এখানে 4 পাইটা ডান পক্ষে এলে বাই হচ্ছে, পাই ক্যান্সেল হচ্ছে, 4 দিয়ে 100কে ক্যান্সেল করলে 25 পাচ্ছি। r² ইকুয়ালস টু 25, সুতরাং r ইকুয়ালস টু √/25। এখানে প্লাস মাইনাস করাই যেত, কিন্তু ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হয় না, সেই ধরুন r ইকুয়ালস টু +25টাই নেওয়া হয়েছে, √+25। তাহলে r ইকুয়ালস টু পাচ্ছি 5। তাহলে শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে কত? 5 সেন্টিমিটার। এটা হচ্ছে তোমাদের থার্ড নাম্বার সেকেন্ড কোয়েশ্চেন। কেউ যদি স্ক্রিনশট নিতে চাও, এই হচ্ছে ফার্স্ট পার্ট, এই হচ্ছে সেকেন্ড পার্ট। 3-এর 3 নাম্বার, বলছে x ভ্যারাইজেস yz এবং y ভ্যারাইজেস zx হলে দেখাও যে z একটা অশূন্য ধ্রুবক। তো সবার ফার্স্টে আমরা কি করছি, যেমনটা ওরা বলে দিয়েছে x ভ্যারাইজেস yz, y ভ্যারাইজেস zx, তেমনটা লিখলাম। এখানে এই ভেদ সম্পর্ক থেকে দুটো ভেদ ধ্রুবক নিয়ে সমীকরণ বানালাম, x ইকুয়ালস টু k1yz, y ইকুয়ালস টু k2zx। এখানে k1 এবং k2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখানে y-এর যে এইটাকে দ্বিতীয় সমীকরণ আর এটাকে ফার্স্ট সমীকরণ ধরলে y ইকুয়ালস টু যেটা পাওয়া যাচ্ছে k2zx, y-এর এই পরিবর্তন মানটা ফার্স্ট সমীকরণে পুট করলে কি আসছে দেখা যাক। আমরা এখানে y-এর জায়গায় y-এর এই পরিবর্তন মানটা বসাচ্ছি। তাহলে আমরা পাচ্ছি x ইকুয়ালস টু k1 ইন্টু k2zx, এই এক্সটা এই পারে এলে ডিভাইডেড হচ্ছে 1 হচ্ছে, তাহলে k1 k2 ইন্টু z ইকুয়ালস টু 1, অর্থাৎ z ইকুয়ালস টু 1/k1 k2। তাহলে z হচ্ছে অশূন্য ধ্রুবক।
এটাই আমাদের প্রুভ করতে বলেছিল, আমরা প্রুভ করে ফেললাম। কেউ স্ক্রিনশট নিতে চাইলে এই হচ্ছে ফার্স্ট পার্ট আর এই হচ্ছে সেকেন্ড পার্ট। এরপর তোমাদের 4 নম্বরে যে কোয়েশ্চেনটা আছে সেটা এর আগেই আমাদের চ্যানেলে আলোচনা করা হয়েছিল, তার লিঙ্ক ডিসক্রিপশনে আছে বা উপরের ডান দিকে আই বাটনে ক্লিক করেও তোমরা সেই ভিডিওটা দেখতে পারো, সেখানে সেই কোয়েশ্চেনটার অ্যান্সার ডিটেলসে আলোচনা করে সলভ করে দেওয়া হয়েছে।